আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে রিডজি ক্যারিয়ারের গোল্ডেন পেড বেস 3 এর প্রথম বাংলা পেড ক্লাস শুরু হয়ে গেছে। এই ক্লাসটি আমরা শিক্ষকদের এবং শিক্ষার্থীদের অনুরোধে আমরা প্রথম পেড ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সেহেতু আজকের এই ক্লাসটি আপনি আমাদের পেজ থেকে ফ্রিতে দেখতে পারবেন, আমাদের গোল্ডেন বেস 3 এর ফ্রি বাংলা ক্লাস। আজকের এই ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বাংলা প্রথম থেকে শেষ অর্থাৎ জিরো টু হিরো, আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে নেব আমাদের এই গোল্ডেন বেস 3-তে। আমি দেলোয়ার স্যার আপনাদের সঙ্গে আছি। বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশটাকে আপনাদেরকে একবারে আপনাদের প্রিপারেশন জিরো থেকে আমি হিরো বানিয়ে দেবো ইনশাল্লাহ। আমার সঙ্গে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান এবং কোথায় থেকে যুক্ত হয়ে গেছেন সেটা একটু কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা এই দেখেন, আজকের ক্লাসে আমরা নবম ও দশম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান করব। তারপরে আমরা একবারে আমাদের প্রথম টপিকস থেকে শুরু করে শেষ টপিক সাহিত্য দিয়ে আমরা পুরো কোর্সটি শেষ করবো ইনশাল্লাহ। নিচের কোনটি মিশ্র শব্দ? এইখানে দেখেন, এই যে বেতার হাট বাজার, আমাদের চারটা অপশন আছে, লক্ষ্য করেন চারটা অপশন আছে, আমার এখানে চারটা অপশন আছে। তারপরে তার মধ্যে দেখেন এই যে বেতার, এই যে হাট বাজার, এই যে হেডমাস্টার এবং সবজি, এই চারটা অপশনের মধ্যে একটু লক্ষ্য করেন হাট বাজার যে শব্দটা, এই যে হাট, এই হাট হচ্ছে বাংলা শব্দ, এই হাট হচ্ছে বাংলা শব্দ। হাট কি শব্দ? হাট হচ্ছে বাংলা শব্দ। আবার দেখেন এই যে বাজার, এই বাজার শব্দটা ফার্সি শব্দ। হাট বাজার, এই বাজার শব্দটা কি শব্দ? এই বাজার শব্দটা ফার্সি শব্দ, এই বাজারটা শব্দটা ফার্সি শব্দ। আবার এই সবজি বাংলা শব্দ, হেডমাস্টার ওটা ইংরেজি শব্দ। বেতার, বেতার, এই বেতার এটাও ফার্সি শব্দ, পুরোটা ফার্সি শব্দ। শুধুমাত্র এই হাট বাজার শব্দটা, কোন শব্দটা? শুধুমাত্র এই হাট বাজার শব্দটাতে দুইটা মিক্সড শব্দ আছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ফার্সি। যেহেতু এটার মধ্যে মিক্সড আছে তার মানে এটা হচ্ছে মিশ্র শব্দ। এটার মধ্যে যেহেতু মিক্সড আছে তার মানে এটা কোন শব্দ? এটা মিশ্র শব্দ। সঠিক উত্তর হবে হাট বাজার। সঠিক উত্তর হাট বাজার, 1 নম্বরের বি, একের সঠিক উত্তর বি। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়ন পরীক্ষা 2013। এই মধ্যযুগের সাহিত্য নিয়ে প্রশ্ন হয়েছে, প্রশ্ন করছে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন আছে আমাদের অপশনের মধ্যে, চর্যাপদ আছে, বৈষ্ণব পদাবলী আছে, নাথ সাহিত্য আছে, বৈষ্ণব পদাবলী আছে এবং নাথ সাহিত্য আছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ। আচ্ছা, এইবার আসেন শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ নিদর্শন বা ফসল, পরীক্ষায় যেভাবেই প্রশ্ন হোক না কেন শ্রেষ্ঠ নিদর্শন বা ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী আর প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এটা একটা স্ক্রিনশট তুলে রাখেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। কি বলছে? প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে প্রথম কি? প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর বৈষ্ণব পদাবলী হচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ ফসল। শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী। ক্লিয়ার এটা? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন, অম্বরের প্রতিশব্দ কোনটি? পৃথিবী, জল, সমুদ্র, আকাশ। অম্বর শব্দের প্রতিশব্দ কোনটি? বলেন, অম্বর শব্দের প্রতিশব্দ কোনটি? যে মেঘ ঘন বরষা, কুলেতে বসে আছি নাহি ভরসা। দেখেন, অম্বর শব্দের প্রতিশব্দ হচ্ছে গগন। অম্বর শব্দের প্রতিশব্দ গগন, আকাশ, আসমান, এই সবগুলো হচ্ছে অম্বর শব্দের প্রতিশব্দ। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার। অম্বরের প্রতিশব্দ গগন, আকাশ, আসমান, যেহেতু এগুলা তার মানে সঠিক উত্তর হবে ডি নাম্বার। সঠিক উত্তর হবে ডি নাম্বার, অর্থাৎ অম্বর শব্দের প্রতিশব্দ আকাশ, সিনোনিম মানে আকাশ। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? মাথা, ঢেকি, ভবন, কুৎসিত। বলেন, মাথা, ঢেকি, ভবন, কুৎসিত কোনটা অর্ধ তৎসম শব্দের উদাহরণ? আমরা জানি সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তন হলে অর্ধ তৎসম শব্দ গঠিত হয়। কি বলছি? সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তন হলে, একটু পরিবর্তন হলে কি গঠিত হয়?
অর্ধ তৎসম শব্দ গঠিত হয়। দেখেন সংস্কৃত কুৎসিত থেকে, সংস্কৃত কুৎসিত থেকে, কি থেকে, কুতসিত থেকে অর্ধ তৎসম শব্দ কুৎসিত শব্দটা তৈরি হয়ে গেছে। তাহলে সংস্কৃত ছিল কুৎসিত, সেটা অর্ধ তৎসম কি হয়ে গেছে, কিঞ্চিত পরিবর্তন হয়ে কুৎসিত। তাহলে সঠিক উত্তর কি হবে, 4 নাম্বার সঠিক উত্তর হবে ডি। সংস্কৃত শব্দের কুৎসিত শব্দটা অর্ধ তৎসমতে কি চলে আসছে, কুৎসিত হয়ে গেছে, মনে থাকবে। আচ্ছা, পরের বিষয়, পরের প্রশ্ন আমরা দেখি, কোনটি শুদ্ধ বানান, ন্যূনতম 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 ন্যূনতম। তাহলে বলেন কোনটা শুদ্ধ বানান, নিচের কোনটি শুদ্ধ বানান, এটা ঝটপট বলেন, নিচের কোনটি শুদ্ধ বানান, নিচের কোনটি শুদ্ধ বানান। ন্যূনতম বানানে প্রথমে কি আসবে, দীর্ঘকার আসবে। দেখেন তো এখানে কোনটার মধ্যে প্রথমে দীর্ঘকার আছে, দেখেন কোনটাতে প্রথমে দীর্ঘকার আছে, ন্যূনতম বানানে প্রথমে দীর্ঘকার আসবে এবং নয়ের সঙ্গে, অর্থাৎ নয়ের সঙ্গে দীর্ঘকার আসবে, নয়ের সঙ্গে দীর্ঘকার আসবে এবং একটা জফলা আসবে। এটা যেখানে আছে সেটা হচ্ছে ন্যূনতম শুদ্ধ বানান। দেখেন তো এখানে কোনটাতে আছে, এতে আছে, এতে নাই, বিতে আছে, বিতে দীর্ঘকার না, রস্যকার আছে, জফলা আছে, তার মানে দীর্ঘকার থাকতে হবে। সি এর মধ্যে দেখেন তো এখানে জফলও আছে, দীর্ঘকার, তার মানে সি হচ্ছে সঠিক উত্তর। সি হচ্ছে আমার সঠিক উত্তর, সি হচ্ছে সঠিক উত্তর। তার মানে এও ভুল, এ নাম্বারও ভুল, বি নাম্বারও ভুল, সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে ন্যূনতম। কোনটা সঠিক উত্তর, এ ন্যূনতম, এটা হচ্ছে সঠিক উত্তর। আমার সঠিক উত্তর হচ্ছে এটা, ন্যূনতম, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখি, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়ন পরীক্ষা 2013। বলেন সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। ওকে, সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। বাংলা ভাষায় সমাস সন্ধি, সমাস সন্ধি, সমাস এবং সন্ধি এই দুইটা তৎসম শব্দ বা সমাস এবং সন্ধি এই দুইটা তৎসম বা সংস্কৃত শব্দ থেকে আগত, সংস্কৃত রীতি থেকে আগত, এই দুইটা তৎসম বা সংস্কৃত রীতি থেকে আগত। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি, উপমান কর্মদ্বারের সমাসের উদাহরণ কোনটি। উপমান, উপমান মানে কি, উপমান মানে সত্য, উপমান মানে কি, উপমান মানে সত্য। উপমান এটা নাউনের সঙ্গে একটা অ্যাডজেক্টিভের তুলনা হয়, কার সঙ্গে, কার, নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের তুলনা হয়। তাহলে দেখেন তো এই সত্য কোন বাক্যটা বোঝাচ্ছে, নাউন আর অ্যাডজেক্টিভ কোন বাক্যটাতে আছে। দেখেন তো এখানে দেখেন মুখ চন্দ্র, এই যে মুখ, এই যে মুখ, এটা একটা নাউন, চন্দ্র এটা একটা নাউন, তার মানে দুটাই নাউন হইতেছে, এটা হবে না। ক্রোধানল, দেখেন ক্রোধ রূপ অনল, এই যে ক্রোধ এবং অনল দুটেই নাউন, তার মানে এখানে নাউন প্লাস নাউন, এটা হবে না। তুষার শুভ্র, এই যে শুভ্র মানে সাদা, এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই যে তুষার এটা একটা নাউন, তাহলে দেখেন নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের তুলনা হয়েছে, তাই না। তুষার শুভ্র, তুষার দেখতে আসলে সাদা, তুষার দেখতে আসলে সাদা, তার মানে এটা সত্য বোঝাচ্ছে। এবার দেখেন মন প্লাস মাঝে, এখানেও নাউন, এখানেও নাউন, তার মানে দুটাই নাউন, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে তুষার শুভ্র। তার মানে আমার এই 7 নাম্বার উত্তর হচ্ছে সি নাম্বার। সঠিক উত্তর কি হবে, তুষার শুভ্র। সঠিক উত্তর কি হবে, তুষার শুভ্র। ক্লিয়ার এটা? আচ্ছা, 8 নাম্বার, পোস্টাল কোড কি নির্দেশ করে। বলেন নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2013। 8 নাম্বার, পোস্টাল কোড কি নির্দেশ করে। আমরা যখন কাউকে চিঠি পাঠাই সেখানে পোস্টাল কোড কি নির্দেশ করে। বলেন কোনো জায়গায় যদি চিঠি পাঠাতে হয়, কোনো জায়গায় চিঠি পাঠাতে হলে প্রাপকের যে ঠিকানা সেখানে পোস্টাল কোড লিখতে হয়। বাংলাদেশে যতগুলো পোস্ট অফিস আছে এগুলোকে কোড অনুযায়ী ভাগ করে দিছে। যেমন ঢাকা 1000, আমরা দেখি ঢাকা 1010, ঢাকা 1215, ঢাকা 1100, আমরা দেখি দিনাজপুর 5200, আমরা দেখি কক্সবাজার ধরেন 5300, আমরা দেখি কুমিল্লা 3450 বা 3400, এরকম করে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পোস্ট অফিসকে বা এরিয়াকে, রিজিয়নকে আমরা দেখতে পাই পোস্টাল কোড দিয়ে ভাগ করা হয়েছে। যেহেতু এরকম ভাবে ভাগ করা হয়েছে সেহেতু এটা কেন দেয়, এটা প্রাপকের এলাকাকে কাকে নির্দেশ করে, প্রাপকের এলাকাকে নির্দেশ করে। তাহলে আমার সঠিক উত্তর হবে এ। এখানে অপশনের মধ্যে আছে প্রাপকের এলাকা, ডাক বিভাগের নাম, পোস্ট অফিসের নাম, প্রেরকের এলাকার না। এটা কাকে নির্দেশ করে, প্রাপকের এলাকাকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে, প্রাপকের এলাকাকে নির্দেশ করে। তাহলে সঠিক উত্তর কি হবে আমার সঠিক উত্তর কি হবে, আমার এখানে সঠিক উত্তর হবে পোস্টাল কোড কি নির্দেশ করে, সঠিক উত্তর হবে প্রাপকের ঠিকানা। কি হবে, প্রাপকের ঠিকানা। ক্লিয়ার এটা? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি আমি, পরের প্রশ্নটা দেখি, নদের চাঁদ বাগদাটার অর্থ কি। নদের চাঁদ, নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়ন পরীক্ষা, অতি অনাকাঙ্ক্ষিত বস্তু, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, অদৃষ্টের পরিহাস, বিশেষ সম্মানিত ব্যক্তি। বলেন নন্দের চাঁদ, নন্দের চাঁদ বাগধারাটির অর্থ কি। আপনারা অনেকে ময়মনসিংহ গীতিকার কথা শুনেছেন, ময়মনসিংহ গীতিকাতে মহুয়া নামে একটা পালার কথা শুনেছেন, যেটা বাংলাদেশের ময়মনসিংহ এলাকা, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে এখনো হচ্ছে মহুয়া সুন্দরী পালা মঞ্চায়িত হয়। আপনারা মহুয়া সুন্দরী গানও শুনেছেন। হ্যাঁ, তো মহুয়া সুন্দরী পালার মধ্যে নদের চাঁদ ছিল নায়ক আর নায়িকা ছিল মহুয়া সুন্দরী, মানে বেদের কন্যা মহুয়া সুন্দরী, যাকে নেত্রকোনা থেকে চুরি করে আনা হয়েছিল। তো এই মহুয়া সুন্দরী
একদিন যখন জলের ঘাটে আসছে তখন নদের চাঁদ মহুয়া সুন্দরীর পিছন পিছন গিয়া মহুয়া সুন্দরীর আঁচলের মধ্যে ধরছে। যেই না নদের চাঁদ মহুয়া সুন্দরীর আঁচলে ধরছে তখন মহুয়া সুন্দরী বলতেছে, লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলেতে কলসি বাঁধিয়া জলে ডুইবা মর। মহুয়া সুন্দরী কি বলছে? বলছে লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলাতে কলসি বাঁধিয়া জলে ডুইবা মর। তখন ওই নদের চাঁদ নদীর এই পাশ থেকে গিয়ে ওখানে গান ধরছে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হো যমুনার দে আমি ডুইবা মরি। হ্যাঁ, তখন ওই মহুয়া সুন্দরী নদের চাঁদের উদ্দেশ্যে আবারও বলতেছে, কালো মানে হাত পেতেছে চাঁদ ধরিতে যায়, বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। তখন নদের চাঁদ আবার বলছে, এক কালো যমুনার জল সকল প্রাণী চায়, আরেক কালো আমি নন্দের চাঁদ সকল রাধে চায়। তাহলে বলছে নদের চাঁদ এই শব্দের অর্থ বাগদার অর্থ, নদের চাঁদ বাগদার অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। কি বলছে? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। সঠিক উত্তর কি হবে? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, যার কোনো গুণ না এবং তার মধ্যে প্রচুর অহমিকা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের প্রশ্নটা যাই। বৈষয়িক ব্যাপারে সরকারের পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্র কি বলে? বৈষয়িক ব্যাপারে সরকারের পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্র কি বলে? চুক্তিপত্র, বায়নানামা, বাণিজ্যিক পত্র, দলিল পত্র। বলেন বৈষয়িক ব্যাপারে চুক্তিপত্র, বায়নানামা, বাণিজ্যিক পত্র নাকি দলিল পত্র হয়? বলেন, যেটার মধ্যে সরকারের আইন যুক্ত থাকে। বলেন। বলছে বৈষয়িক ব্যাপারে সরকারের পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? বাংলাদেশের সরকারি আইন অনুসারে আপনি যদি কোনো কিছু কিনেন, কোনো কিছু স্থানান্তর করেন, পিতা যদি তার সন্তানের নামে স্থাবর অস্থাবর সম্পদ এগুলো যদি স্থানান্তর করা হয়, মালিকানা পরিবর্তন করা হয়, তাহলে আমরা সরকারের পৃষ্ঠপোষকতা মানে সরকারি নিয়ম অনুসারে যেটা করি সেটাকে ডিড বা দলিল পত্র বলি। আপনাদের প্রত্যেকটা জমির দলিল আছে, দেখবেন এটাকে কি বলে? আমরা দলিল বলি। পিতা যদি তার কন্যাকে সম্পত্তি দেয় বা সম্পদ দেয়, পিতা যদি তার পুত্রকে সম্পত্তি দেয় বা সম্পদ দেয়, সেই যে চুক্তিপত্রটা সেটাকে আমরা কি বলি? ডিড বলি বা দলিল পত্র বলি। সেটাকে কি বলি? ডিড বলি বা দলিল পত্র বলি। কি বলি? ডিড বলি বা দলিল পত্র বলি। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা কি বলছে? নিচের কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক বিদেশে গেছেন। সস্ত্রীক বানানে কখনো শয়ের নিচে ব হবে না। ভুল। শেষের কবিতা একখানে উৎকৃষ্ট কাব্যগ্রন্থ, শেষের কবিতা একটা উৎকৃষ্ট উপন্যাস। হ্যাঁ, এটাও ভুল। সকল ছাত্রই অমনোযোগী নয়। পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সকল ছাত্রই অমনোযোগী নয়। তাহলে এখানে কোন বাক্যটা শুদ্ধ? বলেন। সকল ছাত্রই অমনোযোগী নয় নাকি পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি, কোন বাক্যটা শুদ্ধ? বলেন। প্রথম দুইটা ভুল, আমি এটা বলে দিচ্ছি, এটা শুরুতে ভুল, এই জন্য দুটাকে ইন্ডিকেট করে দিচ্ছি। তাহলে বলেন সঠিক উত্তর কি হবে? সকল ছাত্র মনোযোগী, তার মানে এটাও ভুল। সঠিক হবে পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সেই যে গেল, কবে যে গেল, তারপরে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সঠিক উত্তর হবে ডি নাম্বার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডি। ওকে, ফাইন। তারপরে দেখেন সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কি? প্রাঞ্জলতা, সৃজনশীলতা, মননশীলতা, ভাষারীতির শুদ্ধতা। সারাংশ লেখার জন্য গুরুত্বপূর্ণ দিক কি? সেটাকে প্রাঞ্জল হইতে হবে, সেটাকে সৃজনশীল হইতে হবে। সারাংশ লিখতে হলে সৃজনশীল আহামরি কিছু বানানোর দরকার নাই, ভাব সম্প্রসারণের মতো, তার মানে এটা হবে না। প্রাঞ্জল হবে কিনা দেখেন, সারাংশটা সহজ ভাষা হবে কিনা, মননশীলতা হবে কিনা, ভাষারীতির শুদ্ধতা হবে কিনা। সারাংশ লিখতে হলে আপনাকে প্রাঞ্জলতা বজায় রাখতে হবে, অর্থাৎ সারাংশটাকে সুন্দর করে একটা কথা বললে একজনের, সেটাকে আপনি ছোট করে সারাংশ বা এক কথায় প্রকাশ করবেন। আমরা বলি না ভাই আপনি 5 মিনিট দাঁড়ান, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। সারাংশটা এরকম, আপনার কাছে 2 লাইন দিল, সেটাকে আপনি 5 লাইন দিল, সেটাকে আপনি সুন্দর করে মূল ভাবটা ছোট করে লিখে নিয়ে আসেন। তার মানে এখানে আপনার কি দরকার? প্রাঞ্জলতা দরকার, শুদ্ধ বাক্যটি দরকার। ঠিক আছে, আচ্ছা কোনটি বাপ সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, একাধিক অনুচ্ছেদ, বাক্যের পুনরাবৃত্তি, প্রবাদ প্রবচনের ব্যবহার, অভিমত প্রদান। বাপ সম্প্রসারণের বৈশিষ্ট্য নয় কোনটি? একাধিক অনুচ্ছেদ, বাক্যের পুনরাবৃত্তি, প্রবাদ প্রবচনের ব্যবহার, অভিমত প্রদান। বাপ সম্প্রসারণের মধ্যে আপনি নিজের মতামত প্রকাশ করতে পারবেন, আপনি প্রবাদ প্রবচনের ব্যবহার দিতে পারবেন, একই বাক্য 100 বার লিখতে পারবেন। শিক্ষা জাতি মেরুদণ্ড, এটা বারবার লিখেন। আমরা যখন অনার্সে যখন আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষার মধ্যে আমার এক বন্ধু ছিল বারবার প্রতি প্রশ্নের মধ্যে প্রতি 20টা একবার লিখতো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট। একবার প্রশ্ন আসছে ড্রাগ নিয়ে, মানে সমাজ থেকে ড্রাগ দূর করানোর জন্য করণীয় কি বা প্রশাসনিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। হে হারামজাদা লিখছে ড্রাগ ইজ মোর ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি। ওই যে ইট ইজ ইম্পর্টেন্ট। হাতে কি লিখছে?
ড্রাগ ইজ মোর ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি। তার মানে কি এই কথাটা বারবার লিখে গেছে, এই কথাটা বারবার লিখে গেছে। ম্যাডাম চিন্তা করছে কি রে, ড্রাগ ইজ মোর ইম্পর্টেন্ট ফর আওয়ার, মানে আমাদের সমাজের মধ্যে খুব দরকারি। মানে এই যে দেখেন, তাহলে একই বাপ সম্প্রসারণের মধ্যে একাধিক বারবার লেখা যায়। তবে বাপ সম্প্রসারণের মধ্যে আপনি একাধিক অনুচ্ছেদ দিতে পারবেন, অর্থাৎ এক টানা সবগুলো লিখে যেতে হবে, আপনি প্যারা দিয়ে লিখতে পারবেন না। নো প্যারা, কোনো প্যারা হবে না, বাপ সম্প্রসারণে কোনো প্যারা হয় না, মনে থাকবে। তাহলে সঠিক উত্তর হবে এ। ক্লিয়ার এটা? আচ্ছা 14 নম্বর কি বলছে, কোনটি বাপ সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? তথ্য, উপমা, অলংকার, মূলছত্র। বাপ সম্প্রসারণের যে নাম, মূলছত্র মানে নাম, মূলছত্র মানে নাম। বাপ সম্প্রসারণের যে নামটা থাকে, যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথবা থাকতে পারে সদস্যের উপকারে নাইজের মন কে বলে মানুষ তারা পশু সেজন, অথবা বলতে পারে শৈবাল দিগিরি বলে উচ্চ করে শির লিখে রেখে এক ফোঁটা দিলেম শিশির। এই লাইনটাতে আপনি বারবার আপনি বাপ সম্প্রসারণের মধ্যে হুবহু লিখতে পারবেন না বা লেখা উচিত নয়, সেজন্য মূল যে ছত্র আছে সেটাকে সরাসরি বারবার ব্যবহার হওয়া উচিত না। আচ্ছা ওকে। 15 নম্বর প্রশ্ন, যৌগিক ও মিশ্র বাক্যকে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয়ে সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন বসে বলেন? যৌগিক বা ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয়ে সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন বসে? ড্যাশ, কোলন, সেমিকোলন, হাইফেন, বলেন কোনটি বসে? কোন দুইটা বাক্যকে যখন একসঙ্গে নিয়ে আসবেন মাঝখানে কি বসাইতে পারেন বলেন? দুইটা বাক্যকে যখন একসঙ্গে নিয়ে আসবেন, দুইটা বাক্যকে যখন একসঙ্গে নিয়ে আসবেন মাঝখানে কি বসাইতে পারেন বলেন? দুইটি বাক্যকে যখন একসঙ্গে নিয়ে আসবেন, যখন দুইটা বাক্যকে একসঙ্গে নিয়ে আসবেন তখন মাঝখানে একটা হাইফেন বসাইতে পারেন। হ্যাঁ, হাইফেন মানে ছোট যেটা, ড্যাশ মানে বড় যেটা, তাহলে মাঝখানে কি বসাইতে পারি আমরা? হাইফেন বসাইতে পারি। সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক উত্তর কি? ডি। ধরেন এখন আমি যদি বলি ছেলেটি সৎ কিন্তু অভদ্র, তাহলে এখানে দুইটা বাক্যের কি দিয়ে যুক্ত করলাম? হাইফেন দিয়ে যুক্ত করলাম। তার মানে হাইফেন হচ্ছে যৌগিক ও মিশ্র বাক্যের মধ্যে বসতে পারে। ক্লিয়ার? আচ্ছা 16 নম্বর, কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? ভারতীয়, আর্য, সংস্কৃত, ইন্দো ইউরোপীয়, বলেন কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? আমরা জানি বাংলা ভাষার আদি উৎস বা আদি উৎপত্তি স্থল হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার আদি উৎস বা আদি উৎপত্তি স্থল কি? আদি উৎস বা আদি উৎপত্তি স্থল হচ্ছে ইন্দো ইউরোপীয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি নাম্বার। 16 নম্বর সঠিক উত্তর হবে আদি উৎপত্তি স্থল ইন্দো ইউরোপীয়। ঠিক আছে। আচ্ছা 17 নম্বর, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট? কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট? আমরা জানি সাধু ভাষার ভাষারীতি ও পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। কথ্য ভাষা বা মুখের ভাষা যেটা বলবেন একটা বলে চলে আসে, আর একটা আস্তে রাস্তায় বের হয়েছেন যে কারোর কোনো গালি দিবেন না। রিক্সার মধ্যে উঠছেন, সামনে লাগছে জ্যাম, পিছনে তাহলে ওই, মানে আমি আর গালিটা দিলাম না এখানে, কারণ ফেসবুক ধরে ফেলবে যে পোলা গালাগালি করতেছে ক্লাসের মধ্যে। তাহলে এটা হচ্ছে কথ্য ভাষা, মুখ দিয়ে কখন কি বের হবে কিছু বলা যায় না। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন আমাদের এখানে আছে, আচ্ছা আপনাদের একটা মানে সংক্ষেপে একটা গল্প বলি। আমাদের ক্লাসে দুই বান্ধবী ছিল, এক বান্ধবীর নাম সুচিত্রা, আরেক বান্ধবীর নাম বিচিত্রা। রাকিব ভাই কথা মনোযোগ দিয়ে শুনেন কি বলছে। আমাদের ক্লাসে দুই বান্ধবী ছিল, এক বান্ধবীর নাম সুচিত্রা, আরেক বান্ধবীর নাম বিচিত্রা। সবাই ক্লাসের মধ্যে সুচিত্রাকে সংক্ষেপে সুচি বলে ডাকতাম, কিন্তু বিচিত্রাকে কেউ সংক্ষেপে কিছু বলে ডাকতো না। বিষয়টা ক্লিয়ার? আপনারা সবাই বুঝে গেছেন বিচিত্রাকে কি বলে ডাকতো? সেই জন্য এগুলো হচ্ছে কথ্য ভাষা, মানে মুখ দিয়ে কখন কি এটা আসলে বলা যায় না। ক্লিয়ার এটা? আচ্ছা এরপরে দেখেন আঞ্চলিক ভাষা আরেক কাহিনী। নোয়াখালীতে একরকম কথা বলে, আর কুমিল্লাতে একরকম করে কথা বলে। নোয়াখালীতে বলে ইরে তুই কোনায়, শুদ্ধ ভাষা এই তুমি কোথায়। ঠিক আছে। বউ তার মানে স্ত্রী তার স্বামীকে ডাক দিবে, এই তুমি কোথায়, এত কতক্ষণ লাগবে বাসায় আসতে। ঠিক আছে। ওটা নোয়াখালী বলে ইরে তুই কোনায়, কতক্ষণ লাগবে বাসায় আইতে। তাহলে দেখেন এই যে এই আঞ্চলিক ভাষা কিন্তু এটা উল্টাপাল্টা আচরণ করে। শুধুমাত্র সাধু ভাষা যেটা, হ্যাঁ সাধু ভাষাকে আমি তোমাকে ভালোবাসি এবং জনম জনম ধরে ভালোবাসিয়া যাব, এটা সাধু ভাষা, এটার কোনো আর হেরেক ফেরেক নাই। ঠিক আছে। এটা যদি আপনি নোয়াখালী ভাষা আয় তোরে ভালোবাসি এবং আজীবন ভালোবাসিয়া যাবো, তুই ভালোবাসবি নি ক, এটা হচ্ছে নোয়াখালী ভাষা। সুতরাং এই যে ঝামেলাগুলো এগুলো সাধু ভাষার মধ্যে নাই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা তাহলে ক্লিয়ার এটা 17 নম্বর। পরের প্রশ্ন আসেন, পরের প্রশ্ন কি বলছে একটু লক্ষ্য করেন। নিচের কোনটি পারিভাষিক শব্দ? মসজিদ, কাগজপত্র, দর দালান, সমীকরণ, বলেন কোনটা পারিভাষিক শব্দ? কোনটা বিদেশি শব্দ থেকে আসছে? মসজিদ, কাগজপত্র, দর দালান, সমীকরণ, কোনটা পারিভাষিক শব্দ? ঝটপট কমেন্ট করে বলেন নিচের কোনটা পারিভাষিক শব্দ? নিচের কোনটা পারিভাষিক শব্দ? একটু ঝটপট কমেন্ট করে বলেন নিচের কোনটা পারিভাষিক শব্দ? ঝটপট বলেন নিচের কোনটা পারিভাষিক শব্দ? এইখানে 4টা অপশনের মধ্যে দেখেন তো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইংরেজি শব্দ ইকুয়েশন থেকে আসছে। EQUATION, ইকুয়েশন থেকে একটা জিনিস আসছে, সেই জিনিসটা কি? ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ,
সমীকরণ, এই সমীকরণ শব্দটা সরাসরি ইংরেজি থেকে আসছে, তার মানে এটা হচ্ছে পারিভাষিক শব্দ, সমীকরণটা পারিভাষিক শব্দ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি আমরা, বারান্দা কোন ভাষা থেকে আগত? আমরা জানি বারান্দা, পাউরুটি, বালতি, সাবান, তোয়ালে, তারপর হচ্ছে পেয়ারা, আলফিন, এই সবগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। তাহলে বারান্দা, বারান্দা, তোয়ালে, সাবান, আলফিন, পেয়ারা, ফিন, তারপরে পাউরুটি, তারপর তোয়ালে, বালতি, এই রিলেটেড যা আছে এনারা সবগুলো পর্তুগিজ ভাষা থেকে আসছে। কোত্থেকে আসছে? পর্তুগিজ ভাষা থেকে আসছে। তাহলে এই বালতি কোন ভাষার শব্দ? বালতি পর্তুগিজ ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? বিনিময়, যোগাযোগ, চিহ্ন বা স্মারক, সংযোগ। বলেন, পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র মানে কি? বিনিময়, যোগাযোগ, চিহ্ন বা স্মারক, বিনিময়, যোগাযোগ, চিহ্ন বা স্মারক এবং সংযোগ। বলেন, পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র, পত্র শব্দটির আবিধানিক অর্থ কি বলেন? এই পত্র শব্দটা পাতা বা ডানা থেকে উৎপত্তি। পাতা বা ডানা, আগেকার দিনে না মানুষ পাতার মধ্যে, ছোট ছোট পাতার মধ্যে লিখে, ছোট ছোট ডানার মধ্যে লিখে হচ্ছে মানুষ তথ্য আদান প্রদান করতো, এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাইতো। এই পত্র শব্দ থেকে মূলত আজকের চিঠি বা পত্র বা চিঠিপত্র যে শব্দটা, এই শব্দটার উৎপত্তি। তাহলে দেখেন, পত্র শব্দটার আগে কি ছিল? একটা চিহ্ন পাঠাইতো, চিহ্ন বা স্মারক পাঠাইতো। পত্র মানে হচ্ছে স্মারক বা চিহ্ন, এটা পাতা থেকে উৎপত্তি। পত্র শব্দের অর্থ স্মারক বা চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন বানানটা শুদ্ধ নয়? বলছে কোনটা ভুল। সমীচীন এটা শুদ্ধ, তার মানে এটা সঠিক উত্তর হবে না। সান্ত্বনা, মুমূর্ষ, আচ্ছা ফটোস্টেট। দেখেন, সান্ত্বনা বানানো শুদ্ধ, মুমূর্ষ বানানো শুদ্ধ। এই যে ফটোস্টেট, এখানে মূর্ধন্য স ইউজ হয়েছে। ইংরেজি শব্দে সবসময় দন্তাংশ ব্যবহৃত হয়। কি বলছে? ইংরেজি শব্দে, ইংরেজি শব্দে সবসময় কি বসে? সবসময় দন্তাংশ ব্যবহৃত হয়। তাহলে ফটোস্টেট বানানটা কি হবে? ফটো, তারপর হচ্ছে স্টেট, স্টেট এইভাবে হবে। ফটোস্টেট বানানটা এইভাবে হবে, ফটোস্টেট বানানটা এইভাবে হবে। ইংরেজি শব্দ সবসময় মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হবে? সবসময় মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে। ইংরেজি শব্দ সবসময় কি ব্যবহৃত হবে? ইংরেজি শব্দ সবসময় মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে। মনে থাকবে, ইংরেজি শব্দ সবসময় মূর্ধন্যস্ব। তাহলে সঠিক উত্তর হবে ফটোস্টেট, এটা ভুল। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কি? প্রতীচ্য, প্রাচ্য, পশ্চিমা, পূর্ব পশ্চিম। বলেন, পাশ্চাত্যের বিপরীত শব্দ চাইছে, বিপরীত শব্দ। পাশ্চাত্যের সিনোনিম চায় না, অ্যান্টোনিম চাইছে। বলেন, পাশ্চাত্যের বিপরীত শব্দ কি? পাশ্চাত্য শব্দটার বিপরীত শব্দ কি? বলেন, পাশ্চাত্য শব্দটার বিপরীত শব্দ কি? পাশ্চাত্য শব্দটার সঠিক শব্দ হচ্ছে, পাশ্চাত্য শব্দের অর্থ, পাশ্চাত্য অর্থ হচ্ছে পশ্চিম, পশ্চিম বা পশ্চিমা দেশ, পশ্চিম বা পশ্চিমা দেশ। পাশ্চাত্য শব্দের অর্থ কি? পশ্চিম বা পশ্চিমা দেশ। তাহলে পশ্চিমের বিপরীত কি? আমরা জানি চারটা দিক আছে, এ হচ্ছে ইস্ট মানে পূর্ব, এ হচ্ছে পূর্ব, এ হচ্ছে পশ্চিম। তাহলে পশ্চিমের বিপরীত কি? পশ্চিমের বিপরীত কি? পশ্চিমের বিপরীত পূর্ব না? পূর্বের আরেকটা শব্দ হচ্ছে প্রাচ্য, পূর্বের আরেকটা কি? প্রাচ্য। তাহলে পাশ্চাত্য, পাশ্চাত্যের বিপরীত শব্দ কোনটা হবে? পাশ্চাত্য মানে যেহেতু পশ্চিম মানে ওয়েস্ট, তাহলে ওয়েস্টের বিপরীত শব্দ কি? ইস্ট, 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 ইস্ট এখানে কোনটা? এই প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে ইস্ট। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার, সঠিক উত্তর হবে বি নাম্বার। প্রাচ্য শব্দের, প্রাচ্য শব্দের আরেকটা প্রতিশব্দ হচ্ছে, প্রাচ্য শব্দের একটা প্রতিশব্দ হচ্ছে পূর্ব। যেহেতু পূর্ব পশ্চিমে, এর পশ্চিমের বিপরীত হচ্ছে পূর্ব, তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে বি নাম্বার। সঠিক উত্তর কি হবে? বি নাম্বার। 22 নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এবার পরের প্রশ্নটা যাই, আমরা পরের প্রশ্নটা সমাধান করে দেখি। আচ্ছা, ওকে, নবমত 25টা প্রশ্ন আছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দর্শক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বলেন, দর্শক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? যেই কোনো শব্দের মাঝে যদি রেপ থাকে তাহলে এটা কি হবে? দৃশ, দৃশ যোগ অক দ্বারা সন্ধি বিচ্ছেদ করতে হবে। তাহলে দেখেন তো, দৃশ যোগ অক কোনটাতে আছে? লক্ষ্য করেন তো, দৃ যোগ অক এটা হবে না, তাহলে দৃশ নাই। দৃশ যোগ চক এটাও হবে না, এখানে অক নাই। দৃশ যোগ অক, এই যে সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। দৃশ যোগ অক সমান সমান দর্শক, দৃশ যোগ অক সমান সমান কি হবে? দৃশ যোগ অক সমান সমান দর্শক হবে। তাহলে এখানে এই শব্দটা দৃশ যোগ অক শব্দটা দ্বারা দর্শক বোঝায়। কি বোঝায়? দর্শক বোঝায়। তার মানে এটা হচ্ছে দর্শক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। সঠিক উত্তর হবে দৃশ যোগ অক, দৃশ যোগ অক সমান সমান দর্শক, দৃশ যোগ অক সমান সমান দর্শক। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপরিহার্য, বাঞ্ছনীয়, অপ্রয়োজনীয়, সম্ভব, অসম্ভব। বলেন, এখানে সঠিক উত্তর কি হবে? সারাংশ লিখলে একাধিক অনুচ্ছেদ যদি দেই আমরা, কি এটাকে কি বলে? একাধিক অনুচ্ছেদ লিখলে, সারাংশের মধ্যে একাধিক অনুচ্ছেদ দিলে সেটা কি বলি? বলেন, একাধিক অনুচ্ছেদ দিলে কি হবে? সেটা সারাংশের মধ্যে একাধিক অনুচ্ছেদ দিলে কি হবে? বলেন, সারাংশ লিখলে একাধিক অনুচ্ছেদ দিলে কি হবে? সারাংশের মধ্যে আপনি একাধিক অনুচ্ছেদ দিতে পারেন, কিন্তু সেটা অপ্রয়োজনীয়, মানে প্রয়োজন নাই। এটা সারাংশ লিখতেছেন, এখানে ধরেন প্রথমে একটা প্যারা লিখলেন, এ থেকে এ পর্যন্ত একটা প্যারা লিখলেন, আবার আরেকটা প্যারা লিখলেন, এরকম একাধিক অনুচ্ছেদ না দিয়া পুরোটা একটার মধ্যে লেখেন, পুরোটা একটার মধ্যে লেখেন, একটার মধ্যে লেখেন, দেখবেন এটা সুন্দর হয়ে গেছে। তার মানে একাধিক অনুচ্ছেদ দেওয়া অপ্রয়োজনীয়, সেটা না দিলে, মানে দিলেও পারেন কিন্তু না দেওয়াটা উচিত, সেজন্য বলে অপ্রয়োজনীয়।
ঠিক আছে। আচ্ছা 25 নম্বর প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন নবম শিক্ষক নিবন্ধনের। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? কোন ধরনের শব্দে কখনো মূর্ধন্য হবে না? আমরা জানি বিদেশি শব্দে, কি শব্দে? বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না। কোন শব্দ? দেখেন বিদেশি অপশনের মধ্যে কি আছে। যেমন ধরেন আমি যদি বলি পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার, এখানে যদি মূর্ধন্যর সাথে এই বানানটা ভুল, সঠিক দিতে হবে পোস্ট। সঠিক কি দিতে হবে? এইভাবে লিখতে হবে পোস্ট। শহরে অনেক রেস্টুরেন্ট আছে, এগুলো মূর্ধন্য দিয়ে রেস্টুরেন্ট বানান লিখে, এটা ভুল। রেস্টুরেন্ট এটা ভুল, তাহলে সঠিক কি হবে? সঠিক হবে এটা ভুল, সঠিক হবে রেস্টুরেন্ট, তার মানে দন্তাস্য দিয়ে রেস্টুরেন্ট, এটা দন্তাস্য দিয়ে হবে, মনে থাকবে এটা। তাহলে বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য হবে না। বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য হবে না। বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য হবে না। ক্লিয়ার কিনা বলেন? আমরা নবম শিক্ষক নিবন্ধনের 25টা প্রশ্ন শেষ করলাম। এখন আমরা দশম শিক্ষক নিবন্ধনের 25টা বাকি 25টা প্রশ্ন ইনশাআল্লাহ সমাধান করব। বলেন নবম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? কোনো কিছুতে বোঝেন নাই বা সমস্যা হয়েছে এমন কিছু আছে কিনা বলেন? কোনো কিছু বুঝেন না বা সমস্যা হয়েছে এমন কিছু আছে কিনা একটু কমেন্ট করে জানান। দেখি কোনো কিছু যদি সমস্যা থাকে আমি সেটা সমাধান করে ফেলবো। কি মনে হয় কমেন্ট করছেন চতুরঙ্গ কোন সমাস? আমি রাকিব আপনার প্রশ্নটা খেয়াল করে না, চতুরঙ্গ কোন সমাস? বাংলাদেশে যতগুলো বই আছে ওখানে চতুরঙ্গ দ্বিগু সমাস দেয়া আছে। বেসিক্যালি চতুরঙ্গ বহুব্রী সমাস হবে রাকিব। চতুরঙ্গ মানে হচ্ছে 4 অঙ্গের সমাহার যদি বলে চতুরঙ্গ। লক্ষ্য করেন 4 অঙ্গের কখনো সমাহার হয় না। দেখেন 4 অঙ্গ বা 4 পায়ের কখনো সমাহার হয় না। দেখেন এই একটা গরু, এই একটা গরু, হ্যাঁ একটা ধরেন এটা গরু, এই গরুর দেখেন 4টা পা, এখানে 2টা পা আর হচ্ছে এখানে 2টা পা। এই যে 4টা পা কোনোদিন এক জায়গায় আসে না, তাহলে 4 অঙ্গ আছে যা তাকে চতুরঙ্গ বলে, সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। কোন সমাস বলবো? বহুব্রীহি সমাস বলবো। ঠিক আছে, অনেক জায়গায় দ্বিগু সমাস দেয়া আছে, যাই হোক। আচ্ছা তাহলে বলেন ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটা আগে সৃষ্টি হচ্ছে? আমরা বলছি না যে ডিম আগে না মুরগি আগে? কি বলছি? বলছি ডিম আগে না মুরগি আগে? বলছে ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ ডিম আগে না মুরগি আগে। এটা যখন সমাধান করতে যায় তাহলে আমাদের প্রশ্ন চলে আসে আসলে কে আগে। লক্ষ্য করেন একটু, পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে ভাষার। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে ভাষার। কিসের সৃষ্টি হয়েছে? পৃথিবীতে প্রথম ভাষার সৃষ্টি হয়েছে। এই ভাষাকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করার জন্য আসছে ব্যাকরণ। কি আসছে? ব্যাকরণ। তাহলে প্রথম আগে কি আসছে? পৃথিবীতে ভাষা ও ব্যাকরণ কোনটা আগে সৃষ্টি হয়েছে? ভাষা। তারপরে তার মানে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে সঠিক উত্তর কি হবে? যদি জিজ্ঞেস করে পৃথিবীতে প্রথম কোনটা সৃষ্টি হয়েছে, সঠিক উত্তর হবে ভাষা। ভাষার পরে আসছে ব্যাকরণ, কারণ ভাষাকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করার জন্য ব্যাকরণ আসছে। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি, অপাদান কারকে সপ্তমী বিভক্তি, করণ কারকে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে, এই হচ্ছে একটা ফুল, এই হচ্ছে একটা ঘর, বাসর ঘর। অনেকে বাসর ঘরের অভিজ্ঞতা আছে, অনেকের নাই। যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন বাসর ঘর কি দিয়ে বড়াইছে। আচ্ছা যাই হোক, বলছে ফুলে ফুলে ঘর ভরেছে। ধরেন এই হচ্ছে বাসর ঘর, এই বাসর ঘরের মধ্যে অনেকগুলো ফুল দেওয়া আছে, হচ্ছে দড়ি, হ্যাঁ এখানে অনেকগুলো ফুল আছে, হ্যাঁ ফুলে ফুলে ঘর ভরেছে, হচ্ছে দড়ি, এখানে অনেকগুলো ফুল আছে। তাহলে দেখেন ফুলে ফুলে ঘর ভরেছে, বাসর ঘরে কে আছে? হ্যাঁ বলেন, এই যে দেখেন এই হচ্ছে ঘর, বাসর ঘর, এটারে ফুল দিয়ে সাজায় রাখছে। তাহলে বলছে ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে কোন কারক? একটু কমেন্ট করে জানান তো দেখি কোন কারক কোন বিভক্তি। আমি জানি এটা সবাই পারবেন, কারণ যন্ত্র সহায়ক উপায় বুঝালে কি হয় এটা আপনারা জানেন। যন্ত্র সহায়ক উপায় বুঝালে, যন্ত্র সহায়ক উপায় বুঝালে, যন্ত্র সহায়ক উপায় বুঝালে সেটা কি বলে বলেন? যন্ত্র সহায়ক উপায় বুঝালে, যন্ত্র সহায়ক উপায় বুঝালে সেটাকে কি বলে দেখি, একটু কমেন্ট করে জানাতে। যন্ত্র সহায়ক উপায় বুঝালে সেটা কোন কারক হবে দেখি? যন্ত্র সহায়ক উপায় বুঝালে সেটাকে কোন কারক বলবো আমরা দেখি তো, একটু কমেন্ট করে বলেন। যন্ত্র সহায়ক বলছে, যন্ত্র সহায়ক উপায় বুঝালে সেটাকে কোন কারক বলবো দেখি? যন্ত্র সহায়ক উপায় বুঝালে কোন কারক বলবো? আচ্ছা নাসিরউদ্দিন বলছেন করণ কারক সপ্তমী, উরুচিটি বলছেন সি করণ। ওকে, তারপরে দেখি আর কে কে কমেন্ট করতেছে। মর্শিনা ফেরদৌস বলছেন করণ, মেঘবালিকা বলছে করণ, সাদিয়া বলছে করণ, তানিয়া বলছে করণ, রাশাদ ভাই বলছেন করণ, হুমায়ুন কবির রাজন বলছেন করণ। আচ্ছা মাশাআল্লাহ সবাই পারতেছেন দেখি। হ্যাঁ দেখেন এই যে গড়টা বড়ছে, গড়টা কি দ্বারা বড়ছে? এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুলে সবগুলো হচ্ছে উপকরণ, সবগুলো হচ্ছে উপকরণ। যেহেতু এটা উপকরণ সেহেতু এটা করণ কারক। তাহলে দেখেন ফুলে এখানে একটা এ আছে, ফুলে এখানে একটা এ আছে, তার মানে এটা এ থাকলে সপ্তমী বিভক্তি হবে। কোন বিভক্তি? এ থাকলে সপ্তমী বিভক্তি, তার মানে করণ কারক সপ্তমী, তার মানে সঠিক উত্তর হচ্ছে সি। এখানে করণও আছে, এখানে সপ্তমী বিভক্তি আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি নাম্বার। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি নাম্বার। তাহলে করণ কারকে সপ্তমী বিভক্তি। কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার এটা? আচ্ছা পরের প্রশ্ন থেকে নিচের কোন বানানটা শুদ্ধ? চক্ষুষান, 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 চক্ষুষান। বলেন কোন বানানটা শুদ্ধ? নিচের কোন বানানটা শুদ্ধ? এখানে চক্ষু, এখানে দন্তস্ব দেয়া আছে, এখানে দন্তন্য দেয়া আছে,
এখানে তালবস্য দেয়া আছে, আবার এখানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্য দেয়া আছে। তাহলে বলেন চারটা থেকে কোনটা শুদ্ধ হবে? 28 নম্বর 28, বলেন কোনটা শুদ্ধ হবে? এখানে কোনটা শুদ্ধ হবে? ঝটপট বলেন কোনটা শুদ্ধ। নিচের কোন বানানটা শুদ্ধ লক্ষ্য করেন একটু। মনে রাখবেন খিও এর পরে, খিও এর পরে মূর্ধন্যস্য হয়, মূর্ধন্যস্য এর পরে মূর্ধন্য হয়। দেখেন তো এই সিরিয়াল কোন জায়গাতে মানছে, দেখেন তো এই সিরিয়ালটা কোন জায়গাতে মানছে। খিও এর পরে মূর্ধন্যস্য হবে, মূর্ধন্য হয়, এটা নত্য বিধানের নিয়ম অনুসারে। এই খিও আছে এরপর দন্তস্য হয়েছে, তার মানে এটা ভুল। দন্তন্য আছে, তার মানে এটা দুই জায়গাতে ভুল, এটা হবে না। কিউ এর পরে মূর্ধন্যস্য আছে, তার মানে এখানেও সঠিক, এখানেও সঠিক। এখানে আবার দন্তান্ন আনছে, দন্তান্ন আনছে, তার মানে এটাও ভুল। এখানে দেখেন কিউ এর পরে তালেবাস্য আনছে, তার মানে এটাও ভুল। কিউ এর পরে মূর্ধন্যস্য আনছে, এরপরে মূর্ধন্য আনছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, চক্ষুষান। এটা হচ্ছে সঠিক উচ্চারণ হবে চক্ষুষান। উচ্চারণ হবে কি? চোখ খুশ শান, এ হবে সঠিক সঠিক উচ্চারণ। চোখ খুশ শান, এটা সঠিক উচ্চারণ। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার, মনে থাকবে। আচ্ছা, কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়ে 2014। আচ্ছা, তদ্ভব শব্দের উদাহরণ কোনটা? মই জোছনা পাতা কাগজ, মই জোছনা পাতা কাগজ, মই জোছনা পাতা কাগজ। আমার অনেক দিনের ইচ্ছা, আমার অনেক দিনের ইচ্ছা কাউকে নিয়ে সমুদ্রে, কাউকে বলতে প্রিয় মানুষটা নিয়ে সমুদ্রে যাব। সমুদ্রের পাড়ে একটা ঝুলু বারান্দায় একটা বাঁশের তৈরি বেঞ্চের মধ্যে প্রবল জ্যোৎস্না রাতে আমি বসে থাকবো, আমার পাশে কেউ একজন গান গাইবে গুনগুনিয়ে, হ্যাঁ তোমায় আমি জ্যোৎস্না দেবো তারার চাদরে জড়িয়ে নিও। কিন্তু কাহিনী হচ্ছে জ্যোৎস্না শব্দটা কোন ধরনের শব্দ? দেখেন একটু, তদ্ভব শব্দ বলছে, মই জোছনা পাতা কাগজ। লক্ষ্য করেন একটু, এই যে ঝোছনা, এই জোছনা শব্দটা অর্ধ তৎসম, হ্যাঁ। এই যে মই জোছনা পাতা কাগজ, লক্ষ্য করেন তো, এই যে পাতা শব্দটা পত্র থেকে, পত্র থেকে পাতা চলে আসছে, কি চলে আসছে? পাতা শব্দটা চলে আসছে। আমরা এখন সঠিক সঠিক বলি পাতা। তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃত ভাষার লাস্ট ভাষণ, তাহলে সঠিক এখানে পাতা দেয়া আছে। এই যোচনা অর্ধ তৎসম, এই পাতাটা হচ্ছে তদ্ভব শব্দ। আমরা এখন পাতাটাকে বেশি প্রয়োগ করি। কাগজ বিদেশি শব্দ, মই বিদেশি শব্দ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? অর্থাৎ কোন শব্দটা, এখানে এমন একটা শব্দ আছে যার কোনো বেডিবাচক রূপ নাই, এমন একটা শব্দ আছে যার কোনো আর বেড়াবাচক রূপ নাই, বেড়াবাচক রূপ নাই। তো নিত্য স্ত্রীবাচক মানে যার কোনো কি নাই, কোনো বেড়াবাচক রূপ নাই, মানে স্বভাবত এটা স্ত্রীবাচক শব্দ, এটা কোনো বেড়াবাচক রূপ নাই। দেখেন তো, মায়ের বেড়াবাচক রূপ বাবা, মেয়ের বেড়াবাচক রূপ ছেলে, ছাত্রের বেড়াবাচক রূপ ছাত্র। তাহলে বলেন কোন শব্দটার বেড়াবাচক রূপ নাই? দেখেন, বলেন কোন শব্দটার বেড়াবাচক রূপ নাই? ঝটপট ঝটপট বলেন কোন শব্দটার বেড়াবাচক রূপ নাই। এখানে একটা মাত্র শব্দ আছে, মায়ের পুরুষবাচক রূপ হচ্ছে বাবা, তার মানে এটার বেড়াবাচক রূপ আছে, এটা হইব না। মেয়ের পুরুষবাচক রূপ হচ্ছে ছেলে, এটার বেড়াবাচক রূপ আছে, এটা হইব না। ছাত্রের পুরুষবাচক রূপ হচ্ছে ছাত্র, এটার বেড়াবাচক রূপ আছে, এটা হইব না। এই যে সতীন, এটার কোনো বেড়াবাচক রূপ নাই, সতীনের কোনো বেড়াবাচক রূপ নাই, সতীনের কোনো বেড়াবাচক রূপ নাই। কুমিল্লা নোয়াখালী অঞ্চলে একটা গালি আছে বিখ্যাত, গেল ওই সতীনের ঘরের সতীন, কি বলে? সতীনের ঘরের সতীন। এই সতীনের ঘরের সতীন কেমনে হয় আমি ঠিক জানি না। এই সতীনের কোনো পুরুষবাচক রূপ নাই, তার মানে এটা নিত্য স্ত্রীবাচক। যে সকল শব্দের কোনো পুরুষবাচক রূপ না, অর্থাৎ যে সকল শব্দগুলো স্বভাবতই স্ত্রীবাচক হয় সেগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে সঠিক উত্তর হবে সতীন, হ্যাঁ। আচ্ছা, কোন সমাসের সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? উপমিত কর্মদ্বারা, রূপক কর্মদ্বারা, উপমান কর্মদ্বারা হয়, বলেন কোনটাতে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? এই যে উপমান, উপমান সমাসের মধ্যে সবসময় সত্য বোঝায়, একটা নাউনের সঙ্গে একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখেন তো, এটার মধ্যে কখনোই হচ্ছে সাধারণ ধর্ম উল্লেখ থাকে না, অর্থাৎ উপমেয়ের সঙ্গে উপমান বসে না, শব্দ দুটি উপমান হয়। উপমিত কর্মদ্বারা হবে না, তার মানে উপমান কোনটা? এই যে উপমান, সি নাম্বারে উপমান পাইছি। এই উপমান কর্মদ্বারা সমাসের মধ্যে কখনো সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। ধরেন আমি যদি বলি কাজল কালো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো কাজল, না আল্লাহ গান গাইবো না, হ্যাঁ অন্দিলের মা আবার চিল্লাবো যে কি ক্লাস করস তুই। আচ্ছা, কাজল কালো, যে দেখেন কাজল, এই যে কাজল, এ কালো, এ একটা নাউন, এ একটা অ্যাডজেক্টিভ, দুটো সত্য বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে কোনো সাধারণ ধর্মের উল্লেখ নাই। ক্লিয়ার এটা? আচ্ছা, পরের প্রশ্নটা দেখে আমরা, অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? অলুক, অলুক মানে কি? অলুক মানে বিভক্তি। কোন সমাসের মধ্যে এখানে বিভক্তি আছে? দেখেন তো, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস এবং বিভক্তি কোনটার মধ্যে আছে? দেখেন তো, কোনটার মধ্যে এই চারটা জিনিস এবং বিভক্তি আছে? ঝটপট বলেন কোনটার মধ্যে এই চারটা জিনিস এবং বিভক্তি আছে? ঝটপট বলেন কোনটার মধ্যে এই চারটা জিনিস এবং বিভক্তি আছে? বলেন কোনটার মধ্যে চারটা জিনিস আছে?
রাকিব বলছে দেলোয়ার ভাই কালো, আমি আসলেই কালো? আমি কিন্তু কালো না, আমি চকলেট কালারের। কালো কোনটা? দেখো এই হচ্ছে আমার মানি ব্যাগ, এটা হচ্ছে কালো, কিন্তু আমি কিন্তু কালো না, আমি কিন্তু চকলেট কালারের। হ্যাঁ, আচ্ছা ওকে। রাকিব বলছেন দুধে ভাতে, আকলিমা বলছেন খ, মাথা পিতা, হাসি মধু বলছেন দুধে ভাতে, সারিয়ার বলছেন ক, সামিয়া বলছেন ক, রাব্বানি বলছেন ক। ওকে, তাহলে দেখি আমরা একটু দেখে বলছি। অলুক দ্বন্দ্ব সমাস, দেখেন তো মূল শব্দটা দুধ, মূল শব্দটা ভাত, এ দুধ এবং ভাতের সঙ্গে এ যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে হাইফেন আছে, হাইফেন মানে দ্বন্দ্ব। হ্যাঁ, এখানে যেহেতু এ যুক্ত হয়েছে, এ মানে অলুক, তার মানে সঠিক উত্তর হবে দুধে ভাতে। দুধে ভাতে এই শব্দটা যে সকল দ্বন্দ্ব সমাসের উভয় পদে, পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিভক্তিযুক্ত থাকে, সে সকল দ্বন্দ্ব সমাসকে বলছি, যে সকল দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিভক্তিযুক্ত থাকে, সে সকল দ্বন্দ্ব সমাসকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলে। দেখেন এখানে মাতা পিতা, এই মূল শব্দটা মাতা, মূল শব্দটা পিতা, কম বেশি এটা তো হবে না, মানে কম বেশি হবে না কেন? দেখেন কম আর বেশি দুটোই মূল শব্দ, এটা বিশেষণবাচক দ্বন্দ্ব সমাস। 7-5 এটা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, এখানে কোনো বিভক্তি যুক্ত হয় না, তাহলে সঠিক উত্তর হবে দুধে ভাতে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দুধে ভাতে। পঙ্কজের সমাপ্ত শব্দ কোনটি? দশম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়ন পরীক্ষা স্কুল সমপর্যায়। শৈল, উৎপন্ন, সুবর্ণ, কমল। বলেন পঙ্কজ শব্দের সঠিক উত্তর কোনটি? পঙ্কজের সমার্থক শব্দ পঙ্কজ, পঙ্কজ শব্দের সমার্থক শব্দ কোনটি? দেখেন পঙ্কজ মানে হচ্ছে কমল, কমল, কমল মানে পদ্ম। এই কম্পোজের সমর্থক, পঙ্কজের সমর্থক শব্দ কমল, কমলের সমর্থক শব্দ পদ্ম। আবার দেখেন ওকে, দেখেন এখানে দেখেন পঙ্কজের সমর্থক শব্দ কমল, কমল মানে পদ্ম। এই যে কমল, এই অপশন ডি, এটা হচ্ছে পঙ্কজের সমর্থক শব্দ। শৈল, পাহাড়, উৎপন্ন মানে সৃষ্টি হওয়া, সুবর্ণ এটা হবে না, তাহলে সুন্দর যে বর্ণ সেটা সুবর্ণ। হ্যাঁ, সুনীল যে বর্ণ সেটা সুবর্ণ, তাহলে সঠিক উত্তর হবে আমাদের ডি নাম্বার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কমল। ওকে, 34 নম্বর, বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? আমরা বলি না ও মাই গড, দেখেন এখানে হিন্দি একটা শব্দ যুক্ত করে দিচ্ছে বেচারা। এখানেটা যদিও প্রশ্ন এটা আসে নাই, হয়তো সে কনভার্ট করতে গেছে বা হচ্ছে প্রশ্ন এডিট করতে গেছে, ওখানে তার কিবোর্ড হিন্দি হয়ে গেছে সম্ভবত। এই স্লাইডটা কোনো একটা নারী বানাইছে বা মেয়ে বানাইছে, মেয়েরা সম্ভবত হিন্দি পছন্দ করে, প্রচুর সিরিয়াল দেখে টিভিতে, দেখবেন মোবাইলের মধ্যে প্রচুর সিরিয়াল দেখে, সিরিয়াল দেখতে দেখতে পুরো ডায়লগ মাইলগ মুখস্থ হয়ে গেছে। যখন কারোর সঙ্গে ঝগড়া লাগে তখন বলো এক চটকে সিন্দুরকে কিয়ামত তুম কে জানো রমেশ বাবু। ঠিক আছে, তাহলে দেখেন বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে আছে বিরোধ, অবধি, নিষেধ, তারপর হচ্ছে নিষিদ্ধ, এটা হবে নিষেধ, নিষেধ, এটা হবে নিষেধ, এরপর হচ্ছে নিষিদ্ধ। তাহলে বলেন বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি, আমরা বলি না বিধি বিধান মেনে চলো, দেখে একটু কমেন্ট করে জানান বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা ঝটপট ঝটপট কমেন্ট করে বলেন বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখেন বিধি মানে নিয়ম কানুন, বলেন বিধি মানে নিয়ম কানুন। ঠিক আছে, বিধি মানে নিয়ম কানুন মেনে চলা। আবার এই বিধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষেধ করা। কি করা? নিষেধ করা। এটা হিন্দিতে লিখছে নিষেধ, তাহলে বিধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষেধ করা। যেটা হিন্দিতে লিখছে ওটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ হ্যাঁ, যেটা হিন্দিতে লিখছে ওটাই সঠিক উত্তর, মনে থাকবে যেটা হিন্দিতে লিখছে ওটাই সঠিক উত্তর। উজানের কই, এই বাগধারাটির সহজ অর্থ কি? বিরাট আয়োজন, সহজলভ্য পদার্থ সামান্য। উজানের কই, উজানের কই, যখন এখন যে দেখেন ওই যে সন্ধ্যাবেলা যখন কাল বৈশাখী ঝড় লাগে, সন্ধ্যাবেলা যখন কাল বৈশাখী ঝড় লাগে, ওই কাল বৈশাখী ঝড়ের ফলে দেখবেন কই মাছ, যাদের বাড়িতে পুকুর আছে গ্রামে থাকেন, কই মাছ দেখবেন পুকুর পাড় দিয়ে কান দিয়ে হেঁটে সামনের দিকে আগায়, অনেকের উঠানের মধ্যে কই মাছ চলে আসে। তার মানে কি আপনি ঘর থেকে বের হয়েছেন, উঠানে মানে জাল দিয়ে বড়শি দিয়ে মাছ ধরার আগে কই মাছ আপনার সামনে চলে আসছে, তার মানে কি সহজলভ্য না? যে জিনিসটা সহজে পেয়ে গেছেন সেটাকে আমরা উজানের কই বলে। তাহলে সঠিক উত্তর হবে সহজলভ্যতা, তার মানে এটা সহজেই পেয়ে গেছি আমরা। কিভাবে পেয়ে গেছি? সহজে পেয়ে গেছি। তাহলে উজানের কই, ওই যে বললাম না এই হচ্ছে পুকুর, এই পুকুর থেকে যখন ঝড় বৃষ্টি হয়, এই পুকুর থেকে কই মাছটা কি করে? আস্তে আস্তে উজায় আপনার উঠানের মধ্যে চলে আসে, সেটাকে বলে উজানের কই। আপনি এখানে জাল মারতেন, যা তারপর হচ্ছে বড়শি বাইতেন, সবকিছু দিয়ে আপনি মাছ ধরতেন, সেটা না করে আপনি সহজে মাছটা পেয়ে গেছেন, তার মানে এটাকে কি বলা হয়? এটাকে সহজলভ্যতা বলা হয়। তার মানে সহজে যেটা পেয়ে গেছেন, আশা করেন না তারপরও সহজে পেয়ে গেছেন, সেহেতু এটা কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সহজলভ্যতা। ক্লিয়ার এটা? আচ্ছা, তারপরে বলি নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? বলেন সিঞ্জন, ঝুমঝুম, ঝংকার, নিক্কন। বলেন বলেন নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? এটা বিখ্যাত কবিতা আছে। বৃষ্টি পরে টাপর টোপর, পায়ে দিয়ে ছেঁড়া নূপুর, চাঁদনি রাতে বদনা হাতে কোন রূপসী হেঁটে যায়। হ্যাঁ রাকিব, তুমি বলো, তুমি তো মাঝে মধ্যে চাঁদনি রাতে বদনা হাতে হাঁটো, তাহলে রাকিব একটু বলো। বলছে বৃষ্টি পরে টাপর টুপুর, পায়ে দিয়ে ছেঁড়া নূপুর। প্রশ্ন করছে নূপুরের ধ্বনি, যখন নূপুর বাজে কি যে সুন্দর, মেয়েদের নূপুর যখন বাজে বাহ কি যে সুন্দর লাগে। হ্যাঁ,
রাতের বেলা যখন কেউ নুপুর পরে পাশ দিয়ে হেঁটে যায় অন্ধকারের মধ্যে, তখন মনে হয় মানে কোনো একজন পড়ি একবারে হচ্ছে নিশিরাইতে আইসা একবারে পুরা মানে কি বলবো আর, ওই যে তাহেরের গানের মতো। হ্যাঁ, তাহেরের বিখ্যাত গান আছে না, নিশিরাইতে কারবাসি বাজে। হ্যাঁ, তাহলে বলছে নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? নূপুর যখন বাজে সেটাকে আমরা এক কথায় কি বলে? দেখি তো কমেন্ট করে বলেন, নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? যখন নূপুর বাজে সেটাকে এক কথায় কি বলে? আমরা সেটাকে এক কথায় নিক্কন বলি। কি বলে সেটাকে আমরা? নিক্কন বলি। যখন নূপুর বাজে সেটাকে কি বলে? আমরা নিক্কন বলি। নূপুরের ধ্বনি এক কথায় কি হবে? এক কথায় হবে নিক্কন। আমি গমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, দেখেছিলাম চাইয়া। ওকে, কোনটি শুদ্ধ বানান? রুগ্ন, 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 রুগ্ন। বলেন এখানের কোনটা শুদ্ধ বানান? 37 নম্বর প্রশ্ন, নিচের কোনটা শুদ্ধ বানান দেখি। 37 নিচের কোনটা শুদ্ধ বানান? আচ্ছা, পরিও আসে না, পরিমণিও আসে না, তাহলে 37 নম্বর সঠিক উত্তর হচ্ছে রুগ্ন, বি নাম্বার। হ্যাঁ, আচ্ছা ওকে। তারপরে দেখেন 38 তারিখ লিখলে কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয়? এটা সবাই পারার কথা। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত? যেমন আজকে ধরেন 17ই মে, 17ই মে, এরপর আমরা 2026 খ্রিস্টাব্দ এভাবে লিখি, এখানে একটা তারিখ চিহ্ন বসবে। অথবা ধরুন আমি যদি বলি 17/5/2026, মাঝখানে একটা জ্যোতি চিহ্ন বসে, সেটা কি বসে বলেন? সেটাকে কমা বসে, সেটাকে হাইফেন বসে, সেটাকে ড্যাশ বসে, সেটাকে কোলন বসে, নাকি দাড়ি বসে? কোনটা বসে একটু কমেন্ট করে জানান। সেমিকোলন, কমা, কোলন, দাড়ি, কমা, বলেন কোনটা বসে ঝটফট। তারিখ বসালে কোন জ্যোতি চিহ্ন বসে? তারিখ বসতে কোন জ্যোতি চিহ্ন বসে বলেন? তারিখ বসতে কোন জ্যোতি চিহ্ন বসে? তারিখ বসতে কোন জ্যোতি চিহ্ন বসে বলেন? তারিখ বসতে কোন জ্যোতি চিহ্ন বসে? এই যে আমরা যখন তারিখ লিখি না, যেমন দেখেন আজকে 17 তারিখ, তাহলে 17, তারপর হচ্ছে 5/2026 এইভাবে লিখি আমরা, তাই না? এখন ধরেন 17 মে 2026, এবার ইংরেজিতে যখন লিখবো 17/05/2026 এভাবে লিখবো। তার মানে মাঝখানে কি বসে? মাঝখানে কমা বসে। কি বসে? কমা বসে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। উক্তি এর সঠিক প্রকৃতি কোনটি, প্রত্যয় কোনটি? বলেন উক্তি। উক্তি মানে কি? মুখের কথা, মুখের বচন। তাহলে উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উকযুক্তি, উচ্চুক্তি, বকযুক্তি, বজ্যুক্তি। বলেন কোনটা সঠিক হবে? উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয়, দুটো একরকমই হয়ে আছে, তাহলে বলেন সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? বলেন উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? বলেন উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? বলেন উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? উক্তি মানে কোনো কিছু বলা, মুখের যে কথা সেটাকে আমরা উক্তি বলি। মুখের কথা মানে সেটা বাচ্য, বাচ্য থেকে উক্তি শব্দটার উৎপত্তি হয়ে গেছে। তাহলে উক্তি, উক্তি মানে কি? বাচ্য। তার মানে বচ, বচের সঙ্গে কয় তয় সংযুক্ত বলবে। তাহলে কয় তয় সংযুক্ত কোনটা আছে? দুটো অপশনের মধ্যে আছে, অপশন এটা তো আছে, অপশন এটা তো আছে। যেহেতু এটাতে আগে আছে তাহলে আগেরটাই সঠিক উত্তর। সঠিক উত্তর হবে আমার এখানে সি নাম্বার। যেহেতু আগে সি আছে তাহলে আগের সি নাম্বারটা আমার সঠিক উত্তর হিসেবে কাউন্ট হবে। আগের সি নাম্বারটা কি হবে? সঠিক উত্তর হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন বলছে অনুবাদের অর্থ কি? অনুসরণ, ভাবান্তর, ভাষান্তকরণ, সমার্থকরণ। অনুবাদের অর্থ কি? অনুবাদের অর্থ কি? আমরা ছোটবেলা থেকে ক্লাস 7, 6 থেকে আমরা অনুবাদ লিখতাম, পরীক্ষা দিলে অনুবাদ আসতো লিখতাম, ইভেন ইন্টারমিডিয়েটে আমাদের অনুবাদ আসতো, তাই না? অনুসরণ, ভাবান্তরণ, ভাষান্তকরণ, সমার্থকরণ, এই চারটার মধ্যে সঠিক হবে ইংরেজি থেকে যখন বাংলা লিখি। যেমন আমরা বলতাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, সততাই কি সাফল্যের মূলধন, বা সততাই সর্বোত্তম পন্থা। তাহলে ভাষান্তকরণ সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভাষান্তকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে একটু লক্ষ্য করেন। 1939 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ নামে একটা গ্রন্থ লিখেন। কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে? 1939 সালে। এটা সবাই পারার কথা না, সেজন্য আমি লিখে দিলাম। 1939 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ নামে গ্রন্থটা লিখেন। এটা একটু স্ক্রিনশট তুলে নিতে পারেন। ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ গ্রন্থটা কে লিখেন? 1939 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেন। এটা অনেকে পারার কথা না, সেজন্য আমি এটা লিখে দিলাম। এটা একটু স্ক্রিনশট তুলে নিতে পারেন। এটা একটু স্ক্রিনশট তুলে নিতে পারেন। ভাষা প্রকাশ বলছে ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ। ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ বিখ্যাত ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1939 সালে এটি লিখেন এবং প্রকাশ করেন। আচ্ছা, ক্লিয়ার? এটা আমরা 42-তে যাই। আমাদের ওকে 42-তে যাই। আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করছি, তাই না? এখন 42-এ আছে, আমাদের 41টা প্রশ্ন সমাধান শেষ। ইতর শব্দের অর্থ কি? ইতর মানে অভদ্র, অভদ্র। ইতর মানে নোংরা, ইতর মানে কুরুচিপূর্ণ, কুরুচিপূর্ণ। তাহলে ইতরের কি চাইছে? বিপরীত শব্দ চাইছে। তার মানে এগুলা সব নেগেটিভ, আমাকে একটা পজিটিভ শব্দ বের করতে হবে। অভদ্র এটা নেগেটিভ, মিথ্যা এটা নেগেটিভ, উত্তম ভদ্র। ইতরের অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে ভদ্র। এই ভদ্রটা
পজিটিভ অর্থে বসে, ভদ্রটা পজিটিভ অর্থে বসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। ইতরের প্রতিশব্দ হচ্ছে বা ইতরের বিপরীতার্থ শব্দ হচ্ছে ভদ্র। ঠিক আছে। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র বলে? আমন্ত্রণ পত্র, মানপত্র, নিমন্ত্রণ পত্র, স্মারকপত্র। বলেন কোনটা অভিনন্দন বা সংবর্ধনা পত্র বলে? আমরা যখন কোনো জায়গায় সংবর্ধনা দেই, তখন কি বলি? দেখেন এই যে আপনাদের কি মনে আছে আপনাদের স্কুলে এসএসসিতে যখন আপনি যখন এসএসসি দিতে যান বা এসএসসি যখন দিয়ে আসছেন, তখন আপনাদের স্কুল এবং কলেজে একটা মিলাদ অনুষ্ঠান হয়েছে, মনে আছে? বাড়ি থেকে 10 টাকা 20 টাকা চাঁদা নিয়ে গেছেন, 10 টাকা 20 টাকা চাঁদা নিয়ে গেছেন, সবাই জিলেপি খাওয়াইছে, আপনি চাঁদা দিচ্ছেন। আপনি যখন এসএসসি পরীক্ষা ছিলেন, আমাদের এসএসসির সময় আমাদের থেকে নিচে 10 টাকা, ইন্টারমিডিয়েট নিচে 50 টাকা। এটা নিয়ে জিলেপি আনছে, একজন হুজুর আনছে, হুজুরে মুনাজাত ধরছে, বন্ধু বান্ধব সবাইকে, এগো তো কানতে কানতে অবস্থা খারাপ, আল্লাহ গো পরীক্ষা কি আইয়ে। হ্যাঁ, তাহলে দেখেন এই সময়ে এই অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের প্রধান শিক্ষকের শ্রদ্ধা জানানোর জন্য বা সবার জন্য আমরা একটা মানপত্র পড়ছি, সেটা হচ্ছে আমাদের অভিনন্দন বা সংবর্ধনা পত্র। তাহলে সেটাকে কি বলবো? আমরা মানপত্র বলবো। কি পত্র বলবো? মানপত্র। অভিনন্দন বা সংবর্ধনা পত্র আমাদের বেসকে যখন সংবর্ধনা দিয়ে বের করে দেওয়া হয়, তখন হচ্ছে আমাদের বেস একটা মানপত্র পাঠ করছেন, তাহলে সেটাকে কি বলবে? মানপত্র বলবে। কি বলবে? মানপত্র বলবে। কি পত্র বলবে? সেটাকে মানপত্র বলবে। মনে থাকবে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি বলছে? অর্ণবের প্রতিশব্দ কোনটি? অর্ণব, ঝড়, সূর্য, বায়ু, সমুদ্র। বলেন অর্ণবের প্রতিশব্দ কোনটি? ঝড়, সূর্য, বায়ু। বলেন অর্ণবের প্রতিশব্দ কোনটি? পোলাপান কমেন্ট করতেছে, কেউ কমেন্ট করে কেউ ঘুমাই গেছে। আচ্ছা, বলেন অর্ণবের প্রতিশব্দ কোনটি? বলেন অর্ণবের প্রতিশব্দ কোনটি? অর্ণবের প্রতিশব্দ কোনটি? অর্ণবের প্রতিশব্দ হচ্ছে সমুদ্র। চোখটা এত পোড়ায় কেন, অপরা চোখ, সমুদ্রে যাও, সমুদ্র কি তোমার ছেলে, আঁচল দিয়ে অঙ্গে মাখাও। তাহলে অর্ণবের প্রতিশব্দ কি? অর্ণবের প্রতিশব্দ হচ্ছে সমুদ্র। মনে থাকবে, মৌসুমী ভূমিকার একটা বিখ্যাত গান আছে, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি। আচ্ছা, 45 নম্বর। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? এই যে দেখেন মনোযোগ, কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? মনোযোগ অ মানব, অথবা দেখেন মানব যোগ অমানব, পানীয়, পান যোগ ইয়, পানীয়, জয়, স্মরণীয়। এই চারটার মধ্যে এই যে মানব শব্দটা, এটা হচ্ছে সংস্কৃত প্রত্যয় গঠিত। এই মানব শব্দটা সংস্কৃত প্রত্যয় গঠিত। তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। মানব একটা মানুষের নাম, তদ্ধিত মানে হচ্ছে নাম, যেটাতে নাউন বোঝে সেটা তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত মানে সেটার মধ্যে মূর্ধন্য থাকবে, মূর্ধন্য থাকবে। ক্লিয়ার? আচ্ছা, অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন, নবীন, নির্বাচিত, অনির্বাচিত। বলেন অর্বাচীন। এই প্রশ্নটা মন্ত্রণালয় পরীক্ষায় 2 বার আসছে। অর্বাচীন শব্দের বলেন অর্বাচীন অর্থে কি? অর্বাচীন অর্থে কি আর অর্বাচীন বিপরীত অর্থে কি? অর্বাচীন শব্দের অর্থে কি, অর্বাচীনের বিপরীত অর্থে কি? বলেন অর্বাচীন অর্থ কি, অর্বাচীনের বিপরীত অর্থ কি? বলেন অর্বাচীন অর্থে কি, অর্বাচীনের বিপরীত অর্থ কি? দেখেন একটু অর্বাচীন। এই অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নতুন, বা অর্বাচীন অর্থ নতুন বা নবীন। তাহলে এই নতুনের বিপরীত শব্দ কি দেখেন তো? পুরাতন বা প্রাচীন। এটা না আমরা বলি না প্রাচীন দালান, প্রাচীন তথ্য, প্রাচীন বই। তাহলে অর্বাচীনের বিপরীত শব্দ চাইছে, তার মানে উল্টা শব্দ চাইছে। তাহলে অর্বাচীন মানে নতুন, প্রাচীন হবে পুরাতন, তাহলে প্রাচীন হবে সঠিক উত্তর। অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অর্বাচীনের বিপরীত শব্দ কি? অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। কোনটি পারিভাষিক শব্দ? কলেজ, নথি, রেডিও, অক্সিজেন। কোনটি পারিভাষিক শব্দ? কলেজ, এখানে তো কোনটি পারিভাষিক শব্দ নয়। কলেজ তো পারিভাষিক শব্দ, রেডিও পারিভাষিক শব্দ, অক্সিজেন পারিভাষিক শব্দ, এখানে তো সবই পারিভাষিক শব্দ। প্রশ্নটার মধ্যে কিছু একটা ঝামেলা আছে। বলছে কোনটি পারিভাষিক শব্দ? যে কলেজ, এটাও পারিভাষিক শব্দ। দেখেন কলেজ এটাও পারিভাষিক শব্দ, নথি এটাও পারিভাষিক শব্দ। হ্যাঁ, আচ্ছা, নথি মানে আমাদের ফাইল যেটাকে বলি, ফাইল। আচ্ছা, রেডিও এটাও পারিভাষিক শব্দ, অক্সিজেন এটাও পারিভাষিক শব্দ, সবগুলো তো পারিভাষিক শব্দ। এই প্রশ্নের মধ্যে ঝামেলা আছে, তার সবগুলো সঠিক উত্তর। আমি এটা এড়িয়ে গেলাম যেহেতু প্রশ্নটা ঝামেলা আছে। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? বিহগ, খরর, প্রিপ, বিহঙ্গ। বলেন পাখি শব্দের বিপরীত শব্দ সমার্থক শব্দ নয় কোনটা? এখানে এমন একটা শব্দ আছে যেটা পাখি শব্দের সমার্থক শব্দ না, এমন একটা শব্দ আছে যেটা পাখি শব্দের সমার্থক শব্দ না। একটু লক্ষ্য করুন তো, এই যে বিহগ, খরর,
বিহঙ্গ। এই চারটা শব্দের অর্থ হচ্ছে বার্ড বা পাখি। এই চারটা শব্দের অর্থ বার্ড বা পাখি। চারটা অর্থ কি? বার্ড বা পাখি। এই যে প্রিপ, প্রিপ বলতে কোনো পাখি শব্দের সমর্থক শব্দ নাই, যেহেতু এই বিহঙ্গ, বিহগ, খরর এই তিনটার সমর্থক শব্দ পাখি, সেহেতু প্রিপ বলতে কোনো পাখির সমর্থক শব্দ নয়। তার মানে সমর্থক শব্দ নয় কোনটা? সঠিক হবে প্রিপ, সঠিক হবে সি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, ডাকের কাঠি এই বাগদাটির সাথে কোন বাগদাটির মিল আছে? তাসের গড়, চোখের বালি, গুড়ে বালি, খয়ের খা। এই খয়ের খা এবং ডাকের কাঠি, এই খয়ের খা এবং ডাকের কাঠি, এই দুটোর অর্থ হচ্ছে তোষামতকারী ব্যক্তি, তোষামতকারী ব্যক্তি, তোষামতকারী ব্যক্তি, তোষামতকারী ব্যক্তি। এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ হচ্ছে তোষামতকারী ব্যক্তি। এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ তোষামতকারী ব্যক্তি। কি? তোষামতকারী ব্যক্তি। কি ব্যক্তি? তোষামতকারী ব্যক্তি। এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ হচ্ছে তোষামতকারী ব্যক্তি। কি ব্যক্তি? তোষামতকারী ব্যক্তি। এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ হচ্ছে তোষামতকারী ব্যক্তি। ক্লিয়ার? এইবার আসেন আমরা আমাদের লাস্ট প্রশ্ন চলে আসছি। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে বলেন? এটা লাস্ট প্রশ্ন, আমাদের লাস্ট 50 নম্বর প্রশ্ন। আমরা আজকে নবম শিক্ষক নিবন্ধনের 25টা, আপনাদের এখন যে নবম 19তম শিক্ষক নিবন্ধনের তো 25টা প্রশ্ন হবে। আমরা নবমের 25টা প্রশ্ন সলভ করছি, দশমের 25টা প্রশ্ন সলভ করার এখন লাস্ট প্রশ্ন। বলেন ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা সবাই একটু কমেন্ট করে জানান দেখি। আমাদের লাস্ট প্রশ্ন, ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে আগত? বলেন ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে আগত? ঝটপট বলেন। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে আগত? নব্য ভারতীয় আর্য ভাষা, ফার্সি ভাষা, সংস্কৃত ভাষা। ব্যাকরণ সংস্কৃত ভাষার শব্দ। কিভাবে চিনবেন? যেই কোনো শব্দে মূর্ধন্য থাকলে, যেই কোনো শব্দে মূর্ধন্য থাকলে সেটা সংস্কৃত, কোনো কথা নাই। এই ব্যাকরণ শব্দটা লক্ষ্য করেন, ব্যাকরণ, ব্যাকরণ। এই যে দেখেন একটা মূর্ধন্য আছে, মূর্ধন্য থাকা মানে সেটা সংস্কৃত শব্দ। যেই কোনো শব্দে মূর্ধন্য থাকলে সেটা সংস্কৃত শব্দ হবে। কি থাকলে? যেই কোনো শব্দ, বলছি যেই কোনো শব্দে মূর্ধন্য থাকলে, কি থাকলে? যেই কোনো শব্দে মূর্ধন্য থাকলে সেটা সংস্কৃত শব্দ হবে। যেই কোনো শব্দে মূর্ধন্য থাকলে সেটা সংস্কৃত হবে। যেই কোনো শব্দে মূর্ধন্য থাকলে সেটা কি শব্দ হবে? সংস্কৃত শব্দ হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এ হচ্ছে আমাদের আজকের, যারা আজকের এই লাইভটি যারা দেখেছেন, যারা লাইভটি শেয়ার করেছেন, তারা কমেন্টে পিডিএফ চাই লিখে কমেন্ট করলে আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবং আমাদের এই রিডজি কেরিয়ারে 19তম শিক্ষক নিবন্ধনে গোল্ডেন 3 ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, কোনো সমস্যা না, আমাদের ভর্তি চলতেছে। ভর্তি ফি মাত্র 999 টাকা। ভর্তি হওয়ার জন্য আমাদের যে রিডজি কেরিয়ার পেজ, এই পেজের মধ্যে কমেন্ট করে অথবা পেজের মধ্যে মেসেজ দিয়ে লিখুন ভর্তি হতে চাই। ইনশাল্লাহ আপনাকে আমাদের মডারেটর টিম থেকে আপনাকে সমস্ত গাইডলাইন দিয়ে ইনশাল্লাহ মাত্র 999 টাকা আপনার ভর্তি কনফার্ম করে দেবে। বলেন আজকের ক্লাসটি কেমন লাগলো? ক্লাসটি কেমন লাগলো? বলেন ক্লাস কেমন লাগলো? আজকের ক্লাসটি কেমন লাগলো? বলেন।